নমস্কার। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। কথা বলছি বেলুড় লালবাবা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণ মজুমদার। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না সেটা একটু জানা দরকার। আশা করি শুনতে পাচ্ছেন। আমাদের এক গর্বের প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড়ের গবেষণা সমন্বয়ক, আমার খুব একজন কাছের মানুষ রামকৃষ্ণবাবু, উনি একটি অভিনব উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগটি হলো এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন নামে ফেসবুকে একটি পেজ তিনি তৈরি করেছেন এবং সেখান থেকে তিনি নিয়মিতভাবে দেশ বিদেশের বিভিন্ন মানুষকে, বিশেষ করে অধ্যাপক অধ্যাপিকাদেরকে এবং পণ্ডিত মানুষদেরকে যারা একটি বিশেষ বিশেষ বিষয়ে জানেন বলে আমরা জানি, তাদেরকে উনি আমন্ত্রণ জানাচ্ছেন ফেসবুক লাইভে অংশ নিতে। এবং সেখানে বাংলা সাহিত্য, সংস্কৃতি, শিল্পের বিভিন্ন দিক নিয়ে নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ এবং আমাকেও তিনি একটি বিশেষ বিষয় নিয়ে বলতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি জানি না যে এই বিষয়ে আমি কতটা অধিকারী। ঠিক আছে, ওনার এই সাধু উদ্যোগকে সমর্থন জানাতে বা সাধু উদ্যোগের পাশে থাকার জন্যে আমিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে সময়টা খুব বিপন্ন, সময়টা খুব অস্থির, সময়টা খুব যন্ত্রণার। আজকে একটি বিশেষ দিন, এই 14 তারিখ, মানে আমি আজকেই ভাবছিলাম যে শেষ এই করোনা পূর্ববর্তী যুগে গত 14ই মার্চ বোধহয় আমরা শেষ, মানে আমাদের মহাবিদ্যালয়ে বেলুড় লালবাবা কলেজে আমি গেছিলাম, তারপর থেকেই প্রায় 3 মাস আমরা অবরুদ্ধ। এই অবরুদ্ধ সময়ে প্রতি মুহূর্তে একটা নানা রকম সংক্রমণের আতঙ্ক আমাদের ঘিরে ধরছে। তার মাঝেই অবরুদ্ধ সময়েই এমন একটা খবর প্রতিনিয়ত আমাদেরকে বিচলিত করছে, আমাদেরকে বিপন্ন করছে। মাঝে একজন খুব প্রতিভাবান অভিনেতা ইরফান, তারপরে আজ সুশান্ত সিং রাজপুত, মানে এই বিষয়গুলো না, এই বিপন্ন বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তোলে। আমাদের জীবন যাপন, আমাদের অস্তিত্ব নিয়ে একটা বড় প্রশ্নের সামনে। আজকে সকাল থেকে মেঘলা আবহাওয়ায় তো রবীন্দ্রনাথকে আলোচনা করারই দিন। খুবই প্রিয় ঋতু ছিল বর্ষা রবীন্দ্রনাথের। তা সেই মেঘলা বিষণ্ণ আবহাওয়ায় এবং কিছুটা ভালো লাগা উদাস আবহাওয়ায় রবীন্দ্রনাথকে নিয়ে সেই কল্পনার ভেলায় ভাসতে ভাসতে যখন দুপুরবেলায় এরকম একটি চরম বিপন্ন বিস্ময় আক্রান্ত খবর এলো, তখন সত্যি মনটা ঠিক ভালো নেই। তবু এর মাঝেই যেহেতু আমরা ভাবছিলাম যে আমরা এটা পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত, তাই এ বিষয়ে কিছু কথা বলবো। আমি আমার আলোচনার শিরোনাম রেখেছি গল্প নিয়ে অল্প কথা, বিষয় রবীন্দ্রনাথ। এবার গল্প নিয়ে অল্প কথা কেন? অল্প কথা এই জন্যেই, যেটা আমারই একটু সংশয়, একটু ভয় বলা যেতে পারে, যা আমি আর এটা নিয়ে কতই বা জানি, কতই বা বেশি কথা আমি বলতে পারি। কাজেই অল্প কিছু কথা বলবো, যে কথাগুলো অনেকটাই আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে, যদি একটু এ বিষয়ে যারা দক্ষ, যারা যোগ্য, যারা পণ্ডিত, তাদের জন্যও যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হয়তো আমাদের বাড়তি পাওনা হবে, প্রাপ্তি হবে। কাজেই অল্পই কথা আমার এ বিষয়ে বলার আছে। এবার গল্প নিয়ে কথা। এবার গল্প কি, কেন, সে তো আমরা সবাই জানি। গল্পের মধ্যে থাকে জীবনের নানা ঘটনা, দুর্ঘটনা, জীবনের ভালো লাগা, মন্দ লাগা, হতাশা, বিক্ষোভ, সমস্ত কিছুই।
এবার গল্প মূলত ছোট গল্প। এবার কি এই ছোট গল্প, এটা নিয়েও সাহিত্যবেত্তারা, সাহিত্যের পণ্ডিতেরা নানা জন নানা সময়ে নানা কথা বলেছেন। এবং আমার মনে হয় যে আমরা যারা বাংলা সাহিত্যের অনুরাগী, আমরা যারা বাংলা ভাষার মানুষ, যারা বাংলা সাহিত্য পাঠ করি বা অন্যান্য সাহিত্যেরও কম বেশি খোঁজ খবর রাখি, তারা আমরা জানি যে কোনো সাহিত্য তত্ত্বের আলোচনায় অনেক কিছু শোনার পরে শেষ পর্যন্ত যখন সেটা নিয়ে রবীন্দ্রনাথ কি বলেছেন যখন শুনি, তখন মনে হয় যে এইটি মনে হয় শেষ কথা। আমাদের পরম সৌভাগ্য যে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছিলাম আমাদের ভাষায়। তা যে কথা বলার যে এই ছোট গল্প কি, এটা নিয়েও অনেক তাত্ত্বিক আলোচনা আছে। বিভিন্ন জন সেই তাত্ত্বিক আলোচনা করেছেন। সিঙ্গেল ক্যারেক্টার, সিঙ্গেল ইমোশন, একমুখীনতা, বিন্দুতে সিন্ধু দর্শন, এরকম ছোট গল্প নিয়ে আছে সাহিত্যের অঙ্গনে, সাহিত্য তত্ত্বের বইতে, গ্রন্থে। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়েও শেষ কথাটি রবীন্দ্রনাথই বলেছেন। তার সেই বিখ্যাত ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এটা খুব সত্যি কথা যে এই নতুন সাহিত্যের এই সাহিত্য প্রকরণটি বাংলা ভাষায় তার সার্থক প্রণেতা রবীন্দ্রনাথ। তিনি যখন ছোট গল্প লেখার কথা ভাবছেন, ছোট গল্প লিখছেন, তার আগে সেই অর্থে ছোট গল্প রচনার কোনো উল্লেখযোগ্য আদর্শ তার সামনে ছিল না। তিনি যখন উপন্যাস লিখছেন, তিনি বঙ্কিমের উপন্যাসকে কিছুটা আদর্শ হিসেবে পেয়েছিলেন বাংলা ভাষায়, কিন্তু ছোট গল্প কিন্তু সেইভাবে তিনি সেরকম আদর্শ কিছু পাননি। আমি তিনজন মানুষের এ ব্যাপারে নাম করতে পারি। একজন রবীন্দ্রনাথেরই বড় দিদি, 6 বছরের বড় দিদি স্বর্ণকুমারী দেবী, একজন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এবং নগেন্দ্রনাথ গুপ্ত বলে একজন, যারা এ ব্যাপারে একটু এগিয়েছিলেন, কিন্তু ঠিক সেই অর্থে সার্থক হয়ে ওঠেনি তাদের লেখা। এবার রবীন্দ্রনাথের লেখা মানে এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হয়, রবীন্দ্রনাথ তো বারবার একটি কথা বলেছেন যে একটি মাত্র পরিচয় আমার আছে, সে আমি কবি। এই কবি পরিচয় দিতেই তিনি বেশি পছন্দ করতেন, কবি হিসেবেই তিনি নিজেকে দেখাতে চাইতেন। কিন্তু সেই কবি মানুষটিও যখন গল্প লিখতে শুরু করলেন, গল্প লিখতে চাইলেন, গল্প লেখার কথা ভাবলেন, তখন আসলে তার গল্পের মধ্যেও যে কিছুটা কবিতার সুর বারে শেষে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আমরা দেখতে চাইব, দেখাতে চেষ্টা করব যে এই যে একটা সহজ চলতি ধারণা যে কবিত্বের জায়গাটা তার ছোট গল্পের মধ্যে অনেকটা স্থান অধিকার করেছে, কিন্তু আমাদের সেটা মনে হয় না। এইভাবেই যদি আমরা রবীন্দ্রনাথের গল্পগুলোর খুব নিবিড় পাঠ করি, তাহলে মনে হবে ঠিক ছোট গল্প বলতে যা বোঝায়, সার্থক ছোট গল্প বলতে যা বোঝায়, সেটা বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথই প্রথম লিখেছিলেন। এবং তিনি এখনো পর্যন্ত তিনিই বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার। আমরা এই আমাদের অল্প কথাকে আমরা কয়েকটা ভাবে আলোচনাটিকে আমরা চেষ্টা করব। সেটি হচ্ছে এই যে আমাদের প্রথম যেভাবে আমরা কথাটা বলবো সেটা হচ্ছে আমরা সার্বিকভাবে আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পকে আমরা একটু বুঝে নিতে চাইব, যে তার ছোট গল্পের যাত্রাপথ বা তার ছোট গল্পের ভুবনটা ঠিক কেমন। রবীন্দ্রনাথ বাল্যকাল থেকে যেমন সারা জীবন নিরবচ্ছিন্নভাবে কাব্যের চর্চা করেছেন, ঠিক তেমনভাবে কিন্তু ছোট গল্পের চর্চাটা তিনি করেননি। আসলে কিছু সাময়িক পত্র পত্রিকার প্রয়োজনেই রবীন্দ্রনাথ ছোট গল্প
লিখতে শুরু করেছিলেন সাময়িক পত্রিকার দাবি মেটানোর জন্য। কাজেই মাঝে মাঝে তার গল্প লেখায় কিন্তু খুব ছেদ পড়েছে। আমরা যদি অন্যান্য সকল সমালোচকের কথা মাথায় রেখে খুব সহজে রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা পর্ব বিভাগ করি, তাহলে আমরা খুব সহজে আমরা 3টি পর্বে কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পকে চিহ্নিত করতে পারি। আমরা যদি সেই পর্ব বিভাগের দিকে যাই, তাহলে আমরা দেখব যে রবীন্দ্রনাথের ছোট গল্পের এই 3টি পর্ব বিভাগ মূলত সাল তারিখের কথা ভেবে যদি আমরা করি, তাহলে আমরা দেখব প্রথম পর্বটা দাঁড়িয়ে আছে 1891 থেকে 1901 পর্যন্ত, যেটাকে আমরা বলছি হিতবাদী এবং সাধনা পত্রিকার যুগ। 1901 থেকে 1914 পর্যন্ত কিন্তু আবার গল্প লেখার একটা বিরতি ছিল, এবং 1914 থেকে 1930 ভারতী এবং সবুজ পত্র পত্রিকার যুগ, আর 1930 থেকে 1940 এটাকে আমরা 3 সঙ্গী গ্রন্থের যুগ বলতে পারি। এবার কথা যেটা, তার মাঝে 1919-20 নাগাদ রবীন্দ্রনাথের লিপিকা, সে এই সমস্ত গ্রন্থগুলি আমরা পেয়েছি যেখানেও গল্প আছে। মূলত তার শ্রেষ্ঠ ছোট গল্পগুলির স্থান তার গল্পগুচ্ছ নামের মধ্যেই হয়েছে। এবার আমরা যদি খুব চুম্বকে 1-2টি বাক্যে রবীন্দ্রনাথের গল্পকে, তার বৈশিষ্ট্যকে বলতে চাই, তাহলে আমরা বলবো, এক হচ্ছে একেবারেই যেটা ছোট গল্পের বৈশিষ্ট্য, সংযত প্রকাশ নৈপুণ্য, ভাবের একমুখীনতা এবং শিল্পের পরিমিতি বোধ বা সংযম। এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাহলে এবার একটু পর্বগুলোর কথা ভাবি। প্রথম পর্ব যেটা আমরা বলছি যে হিতবাদী এবং সাধনা পত্রিকার যুগ, সেই প্রথম পর্বে রবীন্দ্রনাথ বিচিত্র স্বাদের গল্প লিখলেন। আমি একটু বলে নিই যে আমরা কিভাবে এগোবো। আমরা প্রথমে আমাদের মতো করে একটু সার্বিকভাবে রবীন্দ্রনাথের গল্পকে বুঝে নিতে চাইছি, তারপরে আমরা একটি গ্রন্থের সাহায্য নেব এ ব্যাপারে, যেটি আসলে এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে যত আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বলে আমি মনে করি। সেই গ্রন্থটি আমাদের খুবই প্রিয় মাননীয় অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তপব্রত ঘোষ মহাশয়ের লেখা রবীন্দ্র ছোট গল্পের শিল্পরূপ। আরেকটি গ্রন্থের সাহায্য আমি নেব, যেটি আরেকটি খুব উল্লেখযোগ্য আলোচনা এবং উল্লেখযোগ্য গ্রন্থ, এবং যেটিও রবীন্দ্রনাথের কথা সাহিত্যের আলোচনা করতে গেলে আমাদের যে দুটি গ্রন্থের কথা জানতেই হবে, যে দুটি গ্রন্থ অবশ্য পাঠ্য, তার আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথ কথা সাহিত্য, বুদ্ধদেব বসু। তাহলে তপব্রত ঘোষ মহাশয় এবং বুদ্ধদেব বসু মহাশয়, এই দুজনের বই দুটিকে কিন্তু আমি আমার একেবারে আলোচনার একটা ভিত্তি স্বরূপ ধরে নিয়ে আমি এগোবো। আর তারই সঙ্গে আমরা কিন্তু একটু আমাদের এই ফেসবুক লাইভে একটুখানি রবীন্দ্রনাথের 2-1টা গল্প লেখা আমরা পড়েও নেব। আমরা দেখব যে কি বিষয় তার ছোট গল্পে ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি কখনো কখনো বলতেন যে তার গানকে বাঙালি ভুলতে পারবে না। আরেকটি বিষয় নিয়ে যদি তিনি বলতে চাইতেন, তার আরেক ধরনের সৃষ্টি নিয়ে, তাহলে কি তিনি ছোট গল্পের কথা বলতেন? আমার তো মনে হয় তাই। কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে একদম বাঙালির স্বভাবের বাস্তব রূপ, যাকে আমরা বাঙালি বলি, সুখে দুঃখে মাছে ভাতে, গ্রাম বাংলায় একটু আলসেমি, একটু ভাব, একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু প্রীতি, এই সব কিছু মিলিয়ে যে বাঙালির ছবি আমরা মনে মনে লালন করি, মনে মনে আঁকি, যে বাঙালির সঙ্গে আমরা সাদৃশ্য সাযুজ্য অনুভব করি, সেই বাঙালির ছবি এমন সুন্দর করে রবীন্দ্রনাথের গল্পে আছে যে আমার মনে হয় যতদিন বাংলা বলে ভূখণ্ড থাকবে, বাঙালি থাকবে, ততদিন রবীন্দ্রনাথের এই গ্রন্থ বাঙালির অন্যতম আপন গ্রন্থ বলে বিবেচিত হবে, তার গল্পগুচ্ছ বা তার লিপিকা। তাহলে আমরা প্রথম পর্বের এবার তাহলে আমাদের আলোচনার কথাটা আমরা বললাম যে কিভাবে আমরা এগোবো। আমরা একটু সার্বিকভাবে প্রথমে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোকে বুঝে নিতে চাইব। তাহলে প্রথম পর্ব হিতবাদী সাধনা পত্রিকার যুগ, এবং এই হিতবাদী সাধনার যুগে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ
বিচিত্র স্বাদের গল্প লিখেছেন। মূলত প্রকৃতি এবং মানুষের মেলবন্ধন সেই গল্পের একটা অন্যতম প্রধান দিক। আসলে রবীন্দ্রনাথ তো আমরা জানি যে ছোটবেলায় কলকাতা শহরে তার জীবনে অবরুদ্ধ ছিল বাল্যকালে। প্রথম 11 বছর বয়সে কলকাতায় এরকমই এক মহামারীর সময়ে ডেঙ্গু জ্বরের খুব প্রকোপ দেখা দিয়েছিল কলকাতায়। তখন ঠাকুরবাড়ির সদস্যেরা তারা কলকাতার অদূরে কেউ রিকশায় কেউ পানিহাটিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথও যে দল পানিহাটিতে গেলেন তাদের সঙ্গে তিনি জুড়েছিলেন। এবং তারপর একদিন তার বাড়ির কোনো একজন অভিভাবকের পেছন পেছন তিনি বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিলেন, এবং বেরিয়ে তিনি সেই প্রথম তার পল্লী বাংলার মানুষকে দেখার অভিজ্ঞতা। এবং তারপরে তো আমরা জানি যে কীভাবে জমিদারি দেখাশোনার সূত্রে তিনি পূর্ববঙ্গে গেলেন, এবং পূর্ববঙ্গে যাওয়ার পরেই মূলত আমরা রবীন্দ্রনাথের যে গল্পের যে উচ্ছ্বাস শত সহস্র ধারায় বিকশিত হলো সেটা তো আমরা দেখতে পাবো। এই প্রথম পর্বে কিন্তু রবীন্দ্রনাথের গল্পের একটা বড় ব্যাপার হচ্ছে যে তিনি যে গল্পগুলি লিখলেন তাতে কিন্তু প্রকৃতি এবং মানবের মেলবন্ধন ঘটল। এটা আমি প্রথম পর্বের কয়েকটি খুব উল্লেখযোগ্য গল্পের কথা বলছি, যেমন ছুটি, যেমন সুভা। আবার এই পর্বেই কিন্তু রবীন্দ্রনাথ নিশীথে বা মণিহারার মতো গল্পে তিনি যেটা করলেন সেটা হচ্ছে বাস্তব অবাস্তবের আলো ছায়ায় এক ধরনের রহস্যের স্বপ্নলোক কিন্তু করে তুললেন নিশীথে বা মণিহারার মতো গল্পে। আবার এই পর্বেই যাকে একেবারে সেই প্রথম সার্থক ছোট গল্প বলা হয় বাংলা সাহিত্যের, কেউ কেউ বলে থাকেন সেটা কারিনী, করুণা বা ঘাটের কথা বা রাজপথের কথা নয়, দেনা পাওনার সম্পর্কে এই কথা প্রযোজ্য। দেনা পাওনা খুব বহুল আলোচিত পরিচিত গল্প। আমরা যারা বাঙালি পাঠক তারা অনেকেই দেনা পাওনা গল্পটি পড়েছি, তারা জানি যে এটিকেই আসলে সেই অর্থে সার্থক ছোট গল্প অনেকে বলে থাকেন, কোনো সমালোচক তো বলে। তা সেই দেনা পাওনা গল্পে আমরা কি নির্মমভাবে সামাজিক বাস্তবতা পেলাম। যারা মনে করেন যে রবীন্দ্রনাথ এই সাধারণের সমাজটাকে চিনতেন না, তার অবস্থান ছিল সাধারণের সীমানার বাইরে, আমার মনে হয় এই একটি গল্পই বা শাস্তি, এই অনেক গল্প আছে যেখানে আমরা দেখতে পাবো যে তিনি মানুষের জীবনকে কি গভীর নিবিড়ভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন, সকল প্রকার মানুষের জীবনকে, এবং মানুষের বহির্জীবন এবং অন্তর্জীবনের সকল রূপ, রস, গন্ধ, মাধুর্য, ভাবনা, অনুভূতি তার গহনে রবীন্দ্রনাথের মতো করে এমন বিচিত্রভাবে আলো ফেলতে আমরা বিশ্ব সাহিত্যের খুব কম স্রষ্টাকেই দেখেছি। ছোট গল্প নিয়ে কথা বলতে বলতে যেটা মনে হয় যে তিনি যদি আর কিছুই না লিখতেন, শুধুমাত্র গল্পগুচ্ছ দিতেন, তবু সারা জীবন অনন্তকাল ধরে বাঙালি রবীন্দ্রনাথকে মনে রাখত, এবং শুধুমাত্র এই ছোট গল্পগুলির রচয়িতা হিসেবেই বিশ্ব সাহিত্যের যে কোনো শ্রেষ্ঠ সাহিত্যিকের সঙ্গে রবীন্দ্রনাথ এক আসনে বসতে পারেন। আর এই প্রথম পর্বের তাহলে আমি যেমন ছুটির কথা বললাম, আমি যেমন সুভার কথা বললাম, যেমন নিশীথে বা মণিহারার কথা বললাম, তেমনি এই প্রথম ক্ষুধিত পাষাণ, যেখানে আমরা তাকে গড়ে তুলতে দেখি একেবারে কল্পনার মায়া প্রাসাদ। আমরা যদি এই প্রথম পর্বে তাহলে প্রকৃতি, মানব, রহস্যের স্বপ্নলোক, কল্পনার বিস্তার পাই, আমরা কিন্তু যখনই দ্বিতীয় পর্ব প্রবেশ করে যাব, হিতবাদী সাধনার যুগ 1891 থেকে 1901, রবীন্দ্র বিষয়ক যে কোনো আলোচনায় রবীন্দ্রনাথের জীবনের পরিধিটা যদি আমরা মনে রাখি 1861 থেকে 1941, তাহলে এই 1891 থেকে 1901 30 বছরের রবীন্দ্রনাথ থেকে 40 বছরের রবীন্দ্রনাথ পর্যন্ত তার গল্পের প্রথম পর্ব তাহলে কেটে গেল। দ্বিতীয় পর্বে যে রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি 1914, ভারতী সবুজপত্র পত্রিকার যুগ, সবুজপত্র পত্রিকা আসছে 1914 প্রমথ চৌধুরীর প্রবর্তনায়। সেখানে রবীন্দ্রনাথের লেখার ভাষাও পরিবর্তিত হচ্ছে। সবুজপত্রের একটা বিশেষ উদ্দেশ্য ছিল বাংলা ভাষাটাকে মানুষের মুখের ভাষার কাছাকাছি নিয়ে আসা, এবং সেখানে রবীন্দ্রনাথও বিশেষ
ভাবে সমর্থন করছেন শ্রদ্ধেয় প্রমথ চৌধুরী মহাশয়কে। এবং এই দ্বিতীয় পর্বের গল্পগুলিতে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধি এবং মননশীলতার বিস্তার। এখানেই আমরা পাচ্ছি হালদার গোষ্ঠী, স্ত্রীর পত্র, পয়লা নম্বর, অপরিচিতা, এরকম সমস্ত গল্প। এই সমস্ত গল্পে একদিকে যেমন মানুষের ব্যক্তিত্বের মহিমা স্বীকৃত হচ্ছে, তেমনি আবার রবীন্দ্রনাথ নারীর স্বাধীন চেতনাকে প্রকাশ করছেন। আর যখনই আমরা তৃতীয় পর্বে চলে যাব, যেটা 1930 থেকে 1940, 1914 থেকে 1930, এই 16 বছর আমি দ্বিতীয় পর্ব বলেছি সাধারণ ভাগে। আমরা যখন অধ্যাপক তপব্রত ঘোষের আলোচনায় যাব, বই সম্পর্কে আলোচনা করবো, উনি কীভাবে ভাগটা করেছেন, তখন আমরা দেখব যে ভাগটা আরও একটু বিস্তৃত, আরও একটু ছড়ানো, সেটা নিয়ে আমরা কথা বলবো। তখন আমরা দেখতে পাচ্ছি যে উনি যখন শেষ পর্বে চলে গেলেন, আমরা যখন রবিবার, শেষ কথা বা ল্যাবরেটরির মতো গল্প পাচ্ছি, অতি আধুনিক গল্প পাচ্ছি, তখন সেখানে আমরা একান্তভাবেই দেখলাম মননের চর্চা। রবিবার গল্পে যেমন প্রাধান্য পেয়েছে রোম্যান্টিকতা, তেমনি শেষ কথা ও ল্যাবরেটরি গল্পে পাশ্চাত্য বিজ্ঞান সাধনাকে প্রাচ্যের সংযমে বাঁধবার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের প্রথম দিককার গল্পগুলি ভীষণভাবে নিসর্গমুখী, মানুষ এবং প্রকৃতি সেখানে অভিন্ন। আসলে এই সময়ে শিলাইদহ, শাহজাদপুর প্রতিসরে পদ্মা গড়াই নদীতে বোটে করে ঘুরছিলেন রবীন্দ্রনাথ। এই সময় তার অভিজ্ঞতায় ধরা পড়ছিল পল্লীগ্রামের মানুষ ও প্রকৃতি। তার সেই পল্লীবাসের অভিজ্ঞতার ফসলই অতিথি, শুভা, ছুটি, এই সমস্ত গল্পের চরিত্ররা। অতিথি গল্পের তারাপদকে যদি আমরা দেখি, দেখব সে একেবারে প্রকৃতির ডাকে ঘর ছেড়েছে। অতিথির যে বালক হৃদয়, রবীন্দ্রনাথ সারা জীবনেই সেরকম একটা বালক হৃদয় মনে মনে লালন করতেন, যে বালক মনে মনে বেরিয়ে পড়তে চাইতেন অবরুদ্ধ অচলায়তন থেকে পথে পথে। আমায় ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। কেউ তাকে এভাবে ডাক দিয়ে যেতেন প্রতিনিয়ত। তা আমরা সেই অতিথির ফটিককে দেখছি যে তিনি প্রকৃতির সেই ফটিক, প্রকৃতির ডাক, উদার উন্মুক্ত বিশ্ব প্রকৃতির প্রাণের স্পন্দন এই তারাপদ অনুভব করছে হৃদয় দিয়ে তার স্রষ্টার মতোই। এবং এইসব গল্পে নিঃসন্দেহে গল্পকার তার যে বর্ণনা, সেই বর্ণনা তো একেবারে যেন প্রকৃতির প্রাণের সুরটিকে তুলে ধরেছে। সেই বর্ণনার কবিত্ব, সেই বর্ণনার ভাষার ভঙ্গি, এইসবই বোধহয় সমালোচকদেরকে মানে গল্পের কবিত্বের দিকটি বেশি আছে রবীন্দ্রনাথের গল্পে, এই সমস্ত বলতে অনুপ্রাণিত করেছে। তবে সেই কবিত্ব তো চিরন্তন কবিত্ব। গল্প আর কবিতা সব যখন মিলেমিশে যায়, তখন কি অসাধারণ একটা জাদু সৃষ্টি হয়, ম্যাজিক সৃষ্টি হয়, সেটা দেখুন। যখন রবীন্দ্রনাথ তারাপদে যখন শেষ পর্যন্ত চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, স্নেহপ্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন জননী বিশ্ব পৃথিবীর নিকট চলিয়ে গিয়াছে। ছুটি গল্পের প্রকৃতির সঙ্গে একাত্ম প্রাণ দেখতে পেয়েছি। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে তার জীবন থাকেনি, টেকেনি। সেই বর্ণনাগুলো রবীন্দ্রনাথের গল্পের একটা বিশেষ ব্যাপার। যা যা কিছু ঘটছে, সেই ঘটনার অনিবার্যতাকে এত সহজভাবে, এত সুন্দর করে তিনি প্রকাশ করছেন। এই যে কত ঘটনা ঘটে, কত বিচ্ছেদ, কত মৃত্যু, কত সহজ সেই স্বাভাবিক ব্যাপার, মানে জীবনের এই অনিবার্য ট্র্যাজেডি। এখান থেকেই রবীন্দ্রনাথ যেন
একটি জীবন থেকে মহাজীবনের দিকে আমাদেরকে নিয়ে যান তার লেখার মাধ্যমে। আর শুভা গল্পে মুখ বালিকা শুভা, সেও তো প্রকৃতির প্রাণের স্পন্দনে অনুভব করত। রবীন্দ্রনাথ সেই শুভার কথা গিয়ে বলছেন যে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। আসলে গল্পগুচ্ছে রবীন্দ্রনাথ যে জীবনের ছবি আঁকলেন, সার্বিকভাবে যে জীবনকে দেখলেন, যে জীবনকে তিনি উপস্থাপন করলেন, একটি কথা বলার আছে, সেই জীবনগুলিতে অসুস্থ বিকৃত ক্ষুধার ভাত বা জটিল মনোবিকার নেই, তার মধ্যে বিশালতার ছায়াও সেইভাবে নেই। রবীন্দ্রনাথের দৃষ্টি সবসময়ই স্বচ্ছ, ভালোবাসার দৃষ্টি দিয়েই তিনি সবসময় পল্লীর গ্রাম এবং প্রকৃতিকে দেখেছেন, পল্লীর মানুষকে দেখেছেন। রামকানাইয়ের নির্বুদ্ধিতা, দান প্রতিদান, ব্যবধান, বিধি, শাস্তি, সমাপ্তি, সম্পত্তি সমর্পণ, এই সমস্ত গল্পেই আমরা দেখতে পেয়েছি সেই সহজ সাধারণ জীবন। কিন্তু সেই সহজ জীবনের মধ্যেই কি অনন্য সাধারণ রূপ, জীবনের যে অনন্য সাধারণ রূপ, সেটা রবীন্দ্রনাথকে আমরা ফুটিয়ে তুলতে দেখেছি। পোস্টমাস্টার, কি অসাধারণ গল্প, যখন পোস্টমাস্টার চলে যাচ্ছেন রতনকে ছেড়ে, পৃথিবীতে কি কাহার, মানে এইভাবে ঘটনার অনিবার্যতাকে, ট্র্যাজেডিকে এত সহজে, এত সরলে রবীন্দ্রনাথ বলেন যে সেই সরলতার মধ্যে দিয়েই একটা অপূর্ব দোলা তিনি সৃষ্টি করেন। বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ কথা সাহিত্যে বলছেন যে সাধারণত কথা সাহিত্য চিরন্তন পাঠকের আদর পায় না, সমাদর পায় না। কথা সাহিত্য অনেক সময় সাময়িক বিষয় নিয়ে লেখা হয় বলেই তা একটা সময় হারিয়ে যায়, কিন্তু কবিতার ক্ষেত্রে সেটা নয়। দেখিবারে আখি পাখি ধায়, এটা যখন কবি বলেন, তখন সেই যে অপূর্ব দোলার সৃষ্টি হয়, অপূর্ব ছন্দের সৃষ্টি হয়। তো ছন্দের একটা ভূমিকা এখানে আছে, ছন্দ সেই চিরন্তনতা সৃষ্টি করে কবিতার ক্ষেত্রে, কথা সাহিত্যের সেই সুযোগ থাকে না। কিন্তু রবীন্দ্রনাথ যখন তার ছোট গল্প রচনা করেন, এবং রবীন্দ্রনাথের ছোট গল্পের কথা বলতে গিয়ে কিন্তু বুদ্ধদেব বসু বলছেন যে রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে আমরা সেই চিরন্তনতা খুঁজে পাই কেন, তার কারণ হচ্ছে যে তিনিও সেরকম অপূর্ব ছন্দ মাধুর্য কখনো কখনো সৃষ্টি করেন তার কথায়, তার বর্ণনায়, তার রূপ রসের উপস্থাপন দক্ষতায়। বেশ কিছু অতিপ্রাকৃত রসের গল্পও লিখেছেন রবীন্দ্রনাথ। ক্ষুধিত পাষাণ, মণিহারা, কঙ্কাল, নিশীথে, এই গল্পগুলোর কথাই বলতেই হয়। কিন্তু তার যে অতিপ্রাকৃত গল্প, সেগুলো, সেই অতিপ্রাকৃতের রস এসেছে প্রাকৃত জগতের বস্তুসমূহের মধ্য দিয়েই। রবীন্দ্রনাথের যে গল্পগুলো আসলে সেই অর্থে ভূতের গল্প, অতিপ্রাকৃত গল্প, সেখানে ভূত প্রেতের চেয়ে বেশি করে আছে মানুষের মনস্তত্ত্ব, মানুষের প্রেম, তার আবেগ, তার ব্যর্থতা, সবই রবীন্দ্রনাথের গল্পে স্থান পেয়েছে। এক রাত্রি, মহামায়া, প্রায়শ্চিত্ত, মানভঞ্জন, সমাপ্তি প্রভৃতি প্রতিটি গল্পে আমরা লক্ষ্য করেছি প্রেমের কোমল মধুর দীপ্তি। এই সেই প্রেম সেখানে অপূর্ব কাব্যভঙ্গিমায় প্রকাশিত। আর এক রাত্রি গল্পে একটি পর মুহূর্তের মধ্যেই দেহাতীত ভাব সম্মিলনকে আশ্চর্য কাব্যরূপ দান করতে সমর্থ হয়েছেন রবীন্দ্রনাথ। দুরাশা গল্পের কথা যদি ভাবি, সেখানে আছে এক বুভুক্ষ মানবাত্মার ব্যর্থ প্রণয়ের বেদনা। স্ত্রীপত্র গল্পেই বোধহয় রবীন্দ্রনাথ প্রথম এমন করে বাংলা সাহিত্যে নিপীড়িত নারীর ব্যক্তিত্বকে তুলে ধরতে সমর্থ হলেন। এই গল্পের নায়িকা মৃণাল, সেই মৃণাল নারীত্বের স্বাধীন সত্তায় বিশ্বাসী। সমস্ত নারী জাতির হয়ে সে যেন স্বাধিকার প্রতিষ্ঠায় প্রধান সমাজের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ ঘোষণা করেছে। 1891 থেকে 1940, এই 50 বছরের রবীন্দ্রনাথ প্রায় 127টি সমস্ত গল্পগুলো ধরা হয়, কিন্তু তার মধ্যে 85টি ছোট গল্পকে আমরা যথার্থ ছোট গল্প,
যথার্থ বিশ্বমানের ছোট গল্প বলে অবশ্যই চিহ্নিত করতে পারি। তার হাতেই বাংলা ছোট গল্পের পত্তন, এবং যথার্থভাবেই তিনি একে লালন পালন করে একেবারে সার্থকতার চূড়ান্ত সীমানায় পৌঁছে দিয়েছিলেন। এই একভাবে আমরা 3টি পর্বে রবীন্দ্রনাথের গল্পকে দেখলাম। লিপিকাকে একটু পাশে রেখেছি, আমরা লিপিকা নিয়ে কথা বলবো। আমরা এর পাশাপাশি আমরা যদি একটু অধ্যাপক তপব্রত ঘোষের আলোচনার দিকে আমরা যাই, তার ভাবনা চিন্তার দিকে আমরা যাই, সেটা আসলে রবীন্দ্র ছোট গল্পের যে কোনো আলোচনায়, রবীন্দ্র ছোট গল্পের শিল্পরূপের আলোচনায় অধ্যাপক তপব্রত ঘোষকে আমাদের সঙ্গী করতেই হবে। এমন সুন্দর করে তিনি স্তর পরম্পরায় এবং ঘটনা পরম্পরায় রবীন্দ্রনাথকে তুলে ধরেছেন, তার ছোট গল্প রচনার দিকগুলোকে তুলে ধরেছেন, তার ছোট গল্পের শিল্পরূপগুলো নিয়ে আলোচনা করেছেন। এমনটি সত্যি এটি একটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সমালোচনামূলক গ্রন্থ হিসেবে অনেকের কাছেই গ্রহণযোগ্য, আমার খুব প্রিয় একটি বই। তা সেখানে একটি কথা, কয়েকটা জায়গা আমি একটু পড়েই সম্মানীয় দর্শক তাদেরকে একটু দু একটা জায়গা আমি বলবো, যেটি আমি একটু বলতে চাইছি তার বইটি থেকেই, যেখানটায় তিনি একেবারে বললেন বিশেষ করে যে কখন থেকে রবীন্দ্রনাথ আসলে তার ছোট গল্পের যে যাত্রা শুরু হলো এবং সেই যাত্রাটা কেমন। আমরা তার আগে একটু বলে নিই যে অধ্যাপক ঘোষ কিন্তু আমাদেরকে এইভাবে, আমরা যেমন 3টি পর্বে ভাগ করলাম, হিতবাদী, সাধনা, ভারতী, সবুজপত্র বা 3 সঙ্গী, তিনি কিন্তু ওভাবে না বলে তিনি সূচনা পর্বের কথা বলছেন, ঘাটের কথা, রাজপথের কথাকে আলাদা করছেন তিনি। তারপরে তিনি 2য় পর্বে তিনি চলে যাচ্ছেন হিতবাদী পর্বে, এবং সেখানে তিনি এই পোস্টমাস্টার বা অন্যান্য গল্পগুলোর আলোচনা করছেন। 3য় পর্বে তিনি সাধনা, ভারতীর কথা বলছেন। তারপরে একটা তিনি সন্ধি পর্বও রাখছেন, যেখানে গুপ্তধন বা আরও কিছু গল্প আছে। তারপরে সবুজপত্র বলে তিনি একটি আলাদা পর্ব করেছেন, আর লিপিকা বলে একটি পর্ব, এবং 3 সঙ্গী বলে একটি পর্ব। তবে এটা বোঝা যাচ্ছে যে সাধারণ এরকমই, আমরা যদি অধ্যাপক ঘোষের এই বিস্তৃত ভাগটাকে যদি একটু ছোট করে বুঝতে চাই, তাহলে আমরা ওরকম 3টি পর্বেই ভাগ করতে পারি রবীন্দ্রনাথের ছোট গল্পের যে ভুবনকে। আমরা অধ্যাপক ঘোষ একটি কথা বলছেন যে এই যে তিনি ছোটবেলা থেকে যখন বাইরে বেরোলেন, তখন প্রথম 1877 খ্রিস্টাব্দে তার ভিখারিণী প্রকাশিত হলো। কিন্তু ভিখারিণীকে অনেকেই সার্থক ছোট গল্প বলছেন না। ভিখারিণীর মধ্যে একটি কাহিনী আছে মাত্র, কিন্তু তাকে আমরা সেই সার্থক ছোট গল্প হিসেবে উত্তীর্ণ হতে দেখছি না। আর আরেকটি কথা আমাদের এখানে মনে রাখা দরকার, যে তার সার্বিকভাবে তার যে মানে পূর্ববঙ্গের অভিজ্ঞতাকে অনেকেই বলেন যে রবীন্দ্রনাথের যে ছোট গল্প রচনার সূত্রপাত, সূচনা বা ভাবনা, সেটা তার প্রভাব অনেকটা পূর্ববঙ্গের জমিদারি পরিদর্শনের আগে আছে। তবে আমাদের মনে রাখতে হবে, কিন্তু আমাদের যদি আমরা পানিহাটির সেই ছাতবাবুর বাড়ির কথা ভাবি, গঙ্গার তীরবর্তী সেই বাড়িটির কথা ভাবি, তাহলে আমাদের কিন্তু মনে হবে রবীন্দ্রনাথের কিন্তু গ্রাম দর্শনের অভিজ্ঞতা মানে প্রথমেই পূর্ববঙ্গের গ্রাম নয়, তার আগে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাম দেখেছেন। এবং তার আগে কিন্তু কেউ কেউ বলছেন, বিশেষ করে অধ্যাপক সেটা কোট করছেন, যে 1891 খ্রিস্টাব্দে বলছেন পূর্ববঙ্গে জমিদারি পরিচালনার অভিজ্ঞতা থেকেই একটু সমস্যা হলো, যাই হোক এখন বোধহয় আবার আপনারা শুনতে পাচ্ছেন। অধ্যাপক ঘোষ বলছেন 1891 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে জমিদারি পরিচালনার অভিজ্ঞতা থেকেই শুরু হয়েছে রবীন্দ্রনাথের গল্প। কিন্তু এখন বলা চাই যে 1884 খ্রিস্টাব্দে প্রিয় বিচ্ছেদ শোক থেকেই রবীন্দ্রনাথের গল্পের প্রকৃত সূচনা। ঘাটের কথার মাত্র কয়েক মাস আগে কাদম্বরী দেবী আত্মহত্যা করেছেন। ঘাটের কথার শীর্ষ মুহূর্তটিও ঘনিয়ে উঠেছে গঙ্গাগর্ভে অভিমানিনী এক নারীর আত্মহননে। এই শোক ঘাটকে ঘিরে ধরে নিভিয়ে দিয়েছে সমস্ত তারার আলো, আর রাজপথের ঔদাস্যে ঘটেছে সেই শোকের শান্ত উপশম। অদ্ভুত সুন্দর কথা।
কাদম্বরীর মৃত্যুর শোক যে রবীন্দ্রনাথকে শুধু কবি করে তুলেছে তা নয়, তিনি গল্পকারও হয়েছেন ওই মৃত্যু শোকের প্রবর্তনায়। এটি একটা অদ্ভুত নতুন কথা আমরা পেলাম কিন্তু অধ্যাপক ঘোষের কাছ থেকে। মৃত্যুতীর্ণ কাদম্বরী ক্রমশ হয়ে উঠলেন রবীন্দ্রনাথের ডায়মন্ড, তার জীবন দেবতা, অনুবিশ্ব আর মহাবিশ্বের মধ্যস্থতাকারিণী শক্তি। এটা একটা ভাবনা যে শুরু হলো তার গল্প রচনা ভিখারিণী বা ঘাটের কথা বা রাজপথের কথা দিয়ে, কিন্তু তার গল্পের যে উচ্ছ্বসিত ধারা, তার গল্পের যে সুবর্ণ যুগ, সেই সুবর্ণ যুগ কিন্তু শুরু হলো নিঃসন্দেহে পূর্ববঙ্গে জমিদারি পরিদর্শনে গিয়ে। এবং কিভাবে তার প্রথম সেই যাত্রা, আসলে 1889 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গ্রাম বাংলায় ঠাকুর পরিবারের এজমালি জমিদারি পরিদর্শন ও পরিচালনার দায়িত্ব পেলেন। পূর্ববঙ্গে 3টি পরগনা নিয়ে ঠাকুরবাড়ির জমিদারি, নদিয়া জেলায় ইব্রাহিমপুর পরগনা, সদর কাছারি শিলাইদহ, পাবনা জেলায় ইউসুফশাহী পরগনা, সদর কাছারি শাহজাদপুর, আর রাজশাহী জেলায় কালীগ্রাম পরগনা, সদর কাছারি পতিসর। এছাড়া উড়িষ্যার পান্ডুয়াবলিয়া আর পহরাজপুরে ঠাকুর পরিবারের আরও কিছু জমিদারি ছিল। যাই হোক, নতুন কাজের দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথ শিলাইদহে গেলেন 1889 খ্রিস্টাব্দের নভেম্বরে। ছিলেন 1 মাসের কিছু কম। 1861 জন্ম, 1889। খুব করে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের সাল তারিখগুলো। আর 1890 খ্রিস্টাব্দের জানুয়ারিতে রবীন্দ্রনাথ গেলেন শাহজাদপুর। এবারের মেয়াদ 1 মাসের কিছু বেশি। 1890 খ্রিস্টাব্দের জুনে আবার রবীন্দ্রনাথের শিলাইদহে যাত্রা। অবস্থান সপ্তাহ 3। বিচ্ছিন্নভাবে 3বার পল্লী দর্শনের পর 1891 খ্রিস্টাব্দের জানুয়ারিতে রবীন্দ্রনাথ এসে পৌঁছলেন কালীগ্রামের সদর কাছারি পতিসরে। এখন থেকে তার গ্রামের ঠিকানা অপেক্ষাকৃত স্থায়িত্ব পেল। নাগরিক আভিজাত্যের সংকীর্ণ উচ্চশিখর থেকে পল্লীর মৃত্তিকায় অবনমিত হয়ে রবীন্দ্রনাথের শিল্পী সত্তার শুধু গোত্রান্তর নয়, যেন ঘটে গেল আশ্চর্য এক জন্মান্তর। রবীন্দ্রনাথের তৎকালীন জীবনেই শুধু নয়, রবীন্দ্রনাথের সমগ্র জীবনের পরিপ্রেক্ষিতেই এই মহৎ ঘটনার মূল্য তাই অপরিসীম। এবার এই যে পল্লী বাংলাকে তিনি দেখছেন, তিনি অভিজ্ঞতা সঞ্চয় করছেন। তার অনেক গল্প লেখারও আবার রয়েছে গল্প, যেটা তিনি বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায়, বিভিন্ন সমালোচনায়, বিভিন্ন লেখার মাধ্যমে তিনি নিজেই বলেছেন। তার বিভিন্ন লেখা নিয়ে, মানে নিজের লেখা নিয়ে এত মন্তব্য তিনি অজস্র জায়গায় করেছেন যে সমালোচকদের যে কোনো আলোচনার পরেও আবার তার আলোচনাটিকেই আমাদের মান্যতা দিতে হবে অনেক সময়। আসলে শুধু তার সাহিত্য আলোচনায় নয়, তার সমকালীন বা তার আগেরও, মানে যে কোনো রকম সাহিত্য আলোচনায় আমাদের মনে হয়, বা সেই বিচার, সাহিত্য বিচারের যে আদালত, তার সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারক রবীন্দ্রনাথ, তার কাছে গিয়েই যেন আমাদের সমস্ত সাহিত্য ভাবনা একটা সুনির্দিষ্ট সমে এসে পৌঁছয়। তাই রবীন্দ্রনাথ বলছেন যে কিভাবে তিনি ছোট গল্প লিখলেন। আসলে ছোট গল্প লেখাটা তার ছিল একটা ভালো লাগা, একটা গভীরতর আনন্দ, একটা সুখ। আমরা একটা জায়গায় দেখব তিনি এই সময় তিনি যখন ইন্দিরা দেবীকে লিখছেন শিলাইদহ থেকে চিঠি, তিনি লিখছেন ইন্দিরা দেবীকে এরকম কথা যে আজকাল মনে হচ্ছে আমি আর কিছু না করে ছোট ছোট গল্প লিখতে বসি, তাহলে কতকটা মনের সুখে থাকি, এবং কৃতকার্য হতে পারলে হয়তো 5 জন পাঠকেরও মনের সুখের কারণ হওয়া যায়। গল্প লিখবার একটা সুখেই যাদের কথা লিখব তারা আমার দিনরাত একেবারে ভরে রেখে দেবে, আমার একলা মনের সঙ্গী। বর্ষার সময় আমার বদ্ধ ঘরের সংকীর্ণতা দূর করবে, এবং রৌদ্রের সময় পদ্মা তীরের উজ্জ্বল দৃশ্যের মধ্যে আমার চোখের পরে বেরিয়ে পড়বে। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার এটাই ছিল অন্যতম প্রেরণা, তার এই মনের সুখ, তার মনের ভালো লাগা। শান্তিনিকেতনে একটা বিশেষ আলাপচারিতায় তিনি একবার বললেন, আমি প্রথমে কেবল কবিতাই লিখতাম, গল্প টল্পে বড় হাত দিই নাই। মাঝে একদিন বাবা ডেকে বললেন, তোমাকে জমিদারির বিষয়কর্ম দেখতে হবে। আমি তো অবাক, আমি কবি মানুষ, পদ্য টদ্য লিখি, আমি এসবের কি বুঝি? কিন্তু বাবা বললেন, তা হবে না, তোমাকে এ কাজ করতে হবে। কি করি? বাবার হুকুম, কাজেই বেরোতে হলো।
এই জমিদারি দেখা উপলক্ষে নানা রকমের লোকের সঙ্গে মেশার সুযোগ হয় এবং এই থেকেই আমার গল্প লেখারও শুরু হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে যারা বলছেন যে পূর্ববঙ্গের জমিদারির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু রবীন্দ্রনাথের একটি মানে গল্প লেখার, গল্প ভাবনার একটি বিশেষভাবে তার একটা তাকে অনুপ্রাণিত করেছে, সেটা যথার্থই। সেটা রবীন্দ্রনাথ নিজেও বলছেন বিভিন্ন জায়গায়। তারপরে মানব সত্য বলে একটি প্রবন্ধ আমরা পাচ্ছি, যেখানে তিনি লিখছেন যে সাজাদপুরে যখন আসতুম চোখে পড়ত গ্রাম্য জীবনের চিত্র, পল্লী স্ত্রীর বিচিত্র কর্মোদ্যোগ, তারই প্রকাশ, পোস্টমাস্টার, সমাপ্তি, ছুটি প্রভৃতি গল্প। তিনি নিজেই বলছেন। আসলে আমরা এখন যে গল্পগুচ্ছ বলে যে বইটি পাই আর গল্পগুচ্ছ লিপিকা, তার আগে কিন্তু গল্পগুচ্ছের আগে কিন্তু ছোট গল্পগুলো যখন আস্তে আস্তে পত্রপত্রিকায় বেরোচ্ছিল, তখন পত্রপত্রিকায় বেরোনোর পরে কিন্তু নানা ফলিত হচ্ছিল। যেমন আমি যদি মনে করি, এক হচ্ছে কথা চতুষ্টয়, গল্প দশক, গল্প, কর্মফল, এরকম বিভিন্ন বইয়ের কথা আমরা পাই। 8টি গল্প, গল্প 4টি, গল্প সপ্তক, পয়লা নম্বর, 3 সঙ্গী ইত্যাদি নানা পুস্তক। 3 সঙ্গী তো এখন আমরা 3 সঙ্গীর কথা বললাম। আর লিপিকা সে আর গল্প স্বল্পের কথা তো বলতেই হয়। আসলে শেষ পর্যন্ত আমাদের যেটা মনে হয়েছে রবীন্দ্রনাথের গল্প সম্পর্কে, যে কেন এই গল্প এত নিবিড়, এত গভীর, এত তার আবেদন, সেটা হচ্ছে এই যে সেখানে আসলে আমাদের যে চেনা জানা মানুষ, সেই চেনা জানা মানুষেরা আছেন, তারা খুব সহজ মানুষ, তারা খুব সরল মানুষ, তারা আমাদের খুব পছন্দের মানুষ, তারা আমাদের খুব চেনা জানা, অতি চেনা, অতি পরিচিত। আসলে এই অতি পরিচিত জীবনের মধ্যে থেকেই রবীন্দ্রনাথ তুলে ধরেছেন, প্রকাশ করেছেন মহাজীবনের বাণী। এবং সেই মহাজীবনের বাণীর মধ্যে যেটা আছে না, একটা এই সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমির একটা চিরন্তন ছবি, যেটা আমি আগেই বলেছি। তিনি বলছেন বাংলাদেশের যে একটা মাহাত্ম্য আছে, বাংলাদেশের যে ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে, তিনি বলছেন যে বাংলাদেশের যে একটা মাহাত্ম্য আছে, আমার আগে আর কেউ দেখেনি এই চোখে। আমাদের দেশের লোকের ধারণা আছে যে আমি কি করে বুঝবো, আমি কি তাদের মধ্যে থেকেছি, দেখেছি? আমি হলাম বড় লোক, গরিবের বেদনা, দৈনন্দিন সুখ দুঃখের ওঠানামা, তার আমি কি জানি? তার সম্পর্কে এই ধরনের বিরূপ সমালোচনা বা মন্তব্যগুলো রবীন্দ্রনাথের কানে গেছে, তিনি জানতেন এগুলো লোকে বলে। এই বিষয়ে পরিচয় পত্রিকায় তখনকার হিরণকুমার সান্যাল তিনি একটি চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ। তাতে তিনি লিখছেন, আমার বয়স তখন অল্প ছিল, বাংলাদেশের পল্লীতে ঘাটে ঘাটে ভ্রমণ করে ফিরেছি, সে আনন্দের পূর্ণতায় গল্পগুলি লেখা। চিরদিন এই গল্পগুলি আমার অত্যন্ত প্রিয়, অথচ আমার দেশ গল্পগুলিকে যথেষ্ট অভ্যর্থনা করে নেয়নি, এই দুঃখ আমার মনে ছিল। এবারে তোমাদের পরিচয় এতদিন পরে আমি যথোচিত পুরস্কার পেয়েছি, এই কৃতজ্ঞতা তোমাকে না জানিয়ে পারলাম না। রবীন্দ্রনাথের গল্পগুলি সম্পর্কে একদম গীতধর্মিতার যে ব্যাপারটা, সেটা নিয়ে অভিযোগও করেছেন কেউ কেউ। তিনি লিখছেন, এ ব্যাপারেও তিনি বলছেন যে অসংখ্য ছোট ছোট লিরিক লিখেছি, বোধহয় পৃথিবীর অন্য কোনো কবি এত লেখেননি। কিন্তু আমার অবাক লাগে, তোমরা যখন বলো যে আমার গল্পগুচ্ছ গীতধর্মী, একসময় ঘুরে বেরিয়েছি বাংলার নদীতে নদীতে, দেখেছি বাংলার পল্লী স্ত্রীর জীবনযাত্রা। একটি মেয়ে নৌকো করে শ্বশুর বাড়ি চলে গেল, তার বন্ধুরা ঘাটে নাইতে নাইতে বলা বলি করতে লাগলো, আহা যে পাগলাটে মেয়ে, শ্বশুর বাড়ি গিয়ে ওর না কি জানি কি দশা হয়। কিংবা ধরো একটা খ্যাপাটে ছেলে সারা গ্রাম দুষ্টুমির চোটে মাতিয়ে বেড়ায়, তাকে হঠাৎ একদিন চলে যেতে হলো শহরে তার মামার কাছে। এইটুকু চোখে দেখেছি, বাকিটা নিয়েছি কল্পনা করে। ছুটির কথা মনে করছে আপনাদের, মৃন্ময়ীর কথা মনে করছে আপনাদের। একে কি তোমরা গান জাতীয় পদার্থ বলবে? আমি বলবো, গল্পে বাস্তবের অভাব কখনো ঘটেনি। যা কিছু লিখেছি, নিজে দেখেছি, মর্মে অনুভব করেছি, সে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। কল্পনায় গড়েছি, কবিতায় রচনা করেছি মানস সুন্দরীকে, এ হলো কবিতার কথা, কিন্তু গল্পের উপাদানে নয়। গল্পে যা লিখেছি তার মূলে আছে আমার অভিজ্ঞতা,
আমার নিজের দেখা, তাকে গীতধর্মী বললে ভুল করবে। কঙ্কালকে ক্ষুধিত পাষাণকে হয়তো খানিকটা বলতে পারো, কারণ সেখানে কল্পনার প্রাধান্য, কিন্তু তাও পুরোপুরি নয়। তোমরা আমার ভাষার কথা বলো যে গদ্যেও আমি কবি। আমার ভাষা যদি কখনো আমার গল্পাংশকে অতিক্রম করে স্বতন্ত্র মূল্য পায়, সেজন্য আমাকে দোষও দিতে পারো না। এর কারণ বাংলা গদ্য আমার নিজেকেই করতে হয়েছে, ভাষা ছিল না, পর্বে পর্বে স্তরে স্তরে তৈরি করতে হয়েছে আমাকে। আমার প্রথম দিককার গদ্যে যেমন কাব্যের উপেক্ষিতা, কেকাধ্বনি এসব প্রবন্ধে পদ্যের ঝোঁক খুব বেশি ছিল, ওসব যেন অনেকটা গদ্য পদ্য গোছের। গদ্যের ভাষা গড়তে হয়েছে আমার গল্প প্রবাহের সঙ্গে সঙ্গে। কাজেই গল্প লিখতে লিখতে রবীন্দ্রনাথ যে নতুন ধরনের গদ্য ভাষা তৈরি করছেন, আসলে রবীন্দ্রনাথকে যদি আমরা না পেতাম, তাহলে বোধহয় আমরা আজকের বাংলা ভাষাকে পেতাম না, আর আজকের বাঙালি মননকে পেতাম না। আজকে যে বাঙালির হৃদয়, বাঙালি জীবন বলে যে একটি বিশেষ ভাবনায় আমরা ভাবিত হই, কাকে আমরা বাঙালি বলব, সেই বাঙালির চিন্তা চেতনা মনন রবীন্দ্রনাথের লেখা ছাড়া অসম্পূর্ণ, রবীন্দ্রনাথকে ছাড়া অসম্পূর্ণ। তিনি যেন বাংলা ভাষার সর্বোচ্চ মানদণ্ডটি আমাদের সামনে নির্মাণ করে দিয়ে গেছেন। পৃথিবীর আর কোনো ভাষাতে এমন বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ খুব কম এসেছেন। আমরা খুব গর্বিত যে আমরা রবীন্দ্রনাথের শহরের বাসিন্দা। এরপরে আমি আরেকটু কথা বলতে চাইছি একটু লিপিকা নিয়ে, এবং সেই কথা বা আলোচনার ভিত্তি অনেকটা আমি অধ্যাপক ঘোষের গ্রন্থ থেকে এনেছি। লিপিকা কিছু বলার নেই, কেউ কেউ লেখা কবিতা, লিপিকায় যেমন রূপকথার কথা আসছে, রূপক আসছে, সব আসছে, কিন্তু রূপকথার কিন্তু বিভিন্ন গল্পে কাহিনীরও যে অভাব রয়েছে তা নয়। আমরা বরং আসলে কত আর মানে কে কি বলেছেন সেটা ভাবার থেকে আমার মাঝে মাঝে মনে হয় যে রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা কতটা হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথকে পড়া। আসলে রবীন্দ্রনাথকে পড়তে পড়তেই রবীন্দ্রনাথকে বোঝা যায়। হ্যাঁ, একটু দেখি তো যে এই যে মনের আনন্দে লিখে যাওয়া, মনের আনন্দে আলাপ করে যাওয়া, এটা বোধ হয় রবীন্দ্রনাথ পারেন, রবীন্দ্রনাথ করেন। যে যখন সেই সমস্ত নাইটহুড ত্যাগের ঘটনাগুলো ঘটছে, জালিয়ানওয়ালাবাগ বা চারদিকে রাজনীতির বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি, ঠিক সেরকম একটা মুহূর্তে রবীন্দ্রনাথ এই চারদিকের বিক্ষোভ থেকে নিজেকে মুক্তি দিতেই তিনি ডুব দিচ্ছেন লিপিকার মধ্যে। এবং আমরা দেখছি এখানে প্রশান্তচন্দ্র বহলামিশ একদিন সেই লিপিকার সে একটা লাল রঙের মলাট দেওয়া খাতা ছিল, একটা সাদা মলাট দেওয়া খাতা ছিল, সেই খাতা থেকে তিনি একদম কপি করে তিনি রবীন্দ্রনাথকে দিচ্ছেন। 39টি গল্পের কথা আমরা লিপিকাতে পাচ্ছি কখনো কখনো। আসলে সেই লিপিকার, যাই হোক, আমরা একটু লিপিকা পড়বো কয়েকটা। তিনি রবীন্দ্রনাথ লিপিকার গল্পগুলোকে নিজে কথিকা বলেছেন। এ বিষয়ে প্রমথ চৌধুরীকে তিনি বলছেন যে ছোট ছোট গল্পকে কথা না বলে কথিকা বলা যেতে পারে। বলছেন, মনে আছে আমার সেই লিপিকার কথা, তার আগে শরীর খুব খারাপ, জালিয়ানওয়ালাবাগের ব্যাপার নিয়ে খুব কষ্ট পাচ্ছেন। এটা প্রমথ চৌধুরী বলছেন রবীন্দ্রনাথকে। আমি একদিন আপনাকে পেনেটির বাগানে নিয়ে গেলাম, সেখানেও ভালো লাগলো না, কদিন কীরকম করে কাটলো। তারপর যেদিন নাইটহুড ছাড়ার চিঠি পাঠিয়ে দিলেন, সেই দিন থেকে নিশ্চিন্ত। সকালবেলা আমি চিঠিখানা দিয়ে গেলাম, আর বিকেলে গিয়েছেন, আমি দিয়ে বলেন, এই নাও একটা লেখা দেখি, বাপ শ্মশান হতে ফিরে এসেছে, ওইটি লিখেছেন। এইটি লিপিকার প্রথম লেখা। তারপরে কদিনের মধ্যে হুড়মুড় করে সমস্ত বইখানা শেষ হয়ে গেল। আর রবীন্দ্রনাথ নিজে, মানে এটা তো প্রমথ চৌধুরী বলছেন, আর রবীন্দ্রনাথ নিজে তার, সরি, এটা 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 একান্তই আমি মানে ভুল বললাম, মানে প্রমথ চৌধুরীর সঙ্গে কথোপকথন হচ্ছিল প্রথমে, এটা প্রশান্তচন্দ্র মহলানবিশ রবীন্দ্রনাথকে বলছেন। এই একটু আগে যে কথাটা বললাম, মনে পড়ে লিপিকার কথা। আর রবীন্দ্রনাথও কিন্তু এই লিপিকার মানে গ্রন্থ প্রকাশের ব্যাপারে প্রশান্তচন্দ্র মহলানবিশের একটি বিশেষ ভূমিকা ছিল। রবীন্দ্রনাথ সেটা পরে বলছেন যে লিপিকা রচনার কাহিনী বর্ণনাবর্তীকে তিনি বলেছেন
যে বেশ মনে আছে দিনের পর দিন লিপিকা লিখছি, কোথায় গেছে জালিয়ানওয়ালাবাগ, কোথায় গেছে পলিটিক্স, আমার আর কিছুই মনে নেই, কেবল লেখার মধ্যে ডুবে রয়েছি। ভাষা কি একেবারে নতুন, হ্যাঁ, চেহারা নিয়েছে। আশ্চর্য, কোথা থেকে এলো ওরকম ভাষা। আমি অনেকবার দেখেছি যে কোনো কিছু একটা নিয়ে মনটা বড্ড বেশি নাড়া খেলেই তারপর আমার লেখা বেরোয়। প্রশান্ত আবার সেই লিপিকার খাতাখানা একবার বোলপুর এসে সারা রাত জেগে বসে এক রাত্রের মধ্যে কপি করে দিল। আমি যা যা কাটাকুটি করেছিলুম ও তাও সমস্ত খুঁটিয়ে উদ্ধার করে নিয়েছে। পরে সব গবেষণা করবে। প্রথম যেটা লিখেছিলাম সেই কথাটাই ভালো ছিল, না শেষে যেটা বসিয়েছি সেইটাই ভালো। আসুন তো একটু আমরা এই লিপিকার কথা, লিপিকা একটু পড়ি তো, লিপিকার একটা দুটো লেখা পড়ি। মানে লিপিকা কখনো কখনো মানে অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন করে আমাদেরকে। ছোট ছোট কাহিনী, ছোট ছোট লেখা। মেঘলা দিনে, আজকের দিনের জন্য তো খুবই একটু প্রাসঙ্গিক। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারিদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়? শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটি কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণীর সুরের প্রদীপাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সে আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজকে রুয়া বসন করেছে। পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথ, যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাঁচছে। এইভাবেই তো ব্যক্তি মনের কথা এসব, কিন্তু এ তো বিশ্ব মনেরও কথা। রবীন্দ্রনাথের ব্যক্তির হৃদয় কেমন করে বিশ্ব হৃদয়ের সঙ্গে উন্নীত, তা রবীন্দ্রনাথের যে কোনো লেখা, মানে আমার নিজের কখনো কখনো খুব বিস্মিত হই যে রবীন্দ্র রচনাবলী কাছে থাকার সুখে এই যে কোনো মন খারাপের বেলায়, যে কোনো বিষণ্ণতায়, যে কোনো আনন্দে, যে কোনো উদ্বেগে, যে কোনো মুহূর্তে, জীবনের যে কোনো মুহূর্তে যদি দুম করে রবীন্দ্র রচনাবলীর যে কোনো পাতা খোলা হয় তাহলেই কি আনন্দ ছড়িয়ে থাকে, কি আনন্দের আস্বাদ পাওয়া যায়। আমি তার 17 বছরের জানা, কত আসা যাওয়া, কত দেখা দেখি, কত বলা বলি, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারা, তারই সঙ্গে সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে শুকতারার আলো, কখনো বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলি ফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের পিলু বাড়ুয়া। 17 বছর ধরে এইসব গাথা করেছিল তার মনে, আর তারই সঙ্গে মিলিয়ে সে আবার নাম ধরে ডাকত। ওই নামে যে মানুষ সাড়া দিত সে তো একা বিধাতার রচনা নয়। এইভাবে তার প্রত্যেকটি লেখা এইভাবে জীবন ছড়িয়ে থাকে। কোন সে জীবন? সেই জীবন অবশ্যই ব্যক্তি জীবন, কিন্তু সেই ব্যক্তি জীবনের যোগ মহাজীবনের সঙ্গে। সেই জন্যেই রবীন্দ্রনাথ অনন্য। আমি কেন
এই গল্পগুচ্ছ সম্পর্কে, গল্প সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে অনন্তকাল ধরে এই গল্প, মানে সেই মধুসূদনের কথা বলতে হয়, গৌরজন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ নিরবধি কাল ধরে বাঙালি হৃদয় লালন করবে, মনন করবে। সেটি কেন? এই কেন উত্তর আমাদেরকে শ্রদ্ধেয় বুদ্ধদেব বসু এমন সুন্দর করে দিয়েছেন যে সেই উপস্থাপন করবার লোভ আমি সম্বরণ করতে পারছি না। তিনি বলছেন গল্প উপন্যাস ক্ষণস্থায়ী হয়, সেসব কথা বলতে বলতে গিয়ে তিনি বলছেন যে গল্প উপন্যাসের মধ্যে বেশিরভাগেরই ক্ষণিক জীবনলীলার অবসান এই ঐতিহাসিক শ্মশান ভূমিতেই ঘটে থাকে। কিন্তু কখনো কখনো এমন রচনা আমরা দেখতে পাই যা পরবর্তীকালের ঐতিহাসিক আপন প্রয়োজনে ব্যবহার করলেও ঐতিহাসিক ক্ষেত্রেই যার মূল্য আবদ্ধ নয়। জীবিত পাঠক শ্রেণীর প্রাণের মধ্যে যা প্রাণবন্ত, যা কাছে এসে বন্ধুর মতো মুখের দিকে তাকায়, যাকে আমরা খুব সহজেই আপন বলে অনুভব করি, যা হাসায়, কাঁদায়, ঢেউ তোলে, একটি বেদনার রেশ মনের মধ্যে রেখে যায়। আমাদের প্রতিদিনের জীবনের অচেতন অভিজ্ঞতার ভগ্নাংশ রাশিকে বেছে গুছিয়ে সম্পূর্ণ করে মনের সচেতন স্তরে তুলে ধরে। এই রকম রচনাতেই আমরা চিরন্তনের স্পর্শ দেখতে পাই রবীন্দ্রনাথের ছোট গল্প এই শ্রেণীর রচনা। বুদ্ধদেব বসু বলছেন গল্পগুচ্ছের যে প্রধান বৈশিষ্ট্য সতর্ক পাঠকের চোখে ধরা পড়ে সেটি এই যে এখানে জীবনের বর্ণনা প্রকৃতির নিরবচ্ছিন্ন আবেষ্টনের মধ্যে দ্বীপের মতো জেগে উঠেছে। ঋতুর উল্লেখ করতে লেখক কখনো ভোলেন না, এবং সে ঋতু কোথাও বা শরৎ, ক্বচিৎ কখনো শীত বা গ্রীষ্ম, কিন্তু বেশিরভাগ গল্পেই বর্ষা। যেমন রবীন্দ্রনাথের গানের জগতে বর্ষার আধিপত্য, তেমনি গল্পেও, কেননা বর্ষা ঋতুটার মধ্যে বাংলাদেশেরই প্রাণের ভাষা শোনা যায়। এ বিষয়ে এতটুকু বলা যেতে পারে যে মানব জীবনে ঘটনাস্রোত যেন বাস্তব, তেমনি বাস্তব ঋতুর অঙ্গ। গাছপালা, জল, মাটি, আকাশ, তাদের সঙ্গে মানুষের যোগাযোগ সত্য। প্রকৃতিকে বাদ দিলে তাই জীবনের স্বরূপটাকেই খণ্ডিত করা হয়। বাস্তবের চিত্র সম্পূর্ণ পরিস্ফুট হতে পারে না। আর ওই যে প্রথমেই আমরা বলেছিলাম যে তার গল্পের সঙ্গে মানব জীবনের একাত্মতা, মানবের এবং প্রকৃতির মেলবন্ধন তার গল্পে আছে। সেটা নিয়ে শ্রদ্ধেয় বুদ্ধদেব বসু কি বলছেন? রবীন্দ্রনাথের গল্পে উপন্যাসে মানব জীবনের সঙ্গে বিশ্ব প্রকৃতি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, গল্পগুচ্ছে বিশেষভাবে বলা যায় যে ১ নম্বরের আগে পর্যন্ত প্রকৃতি ব্যাপ্তভাবে তার অধিনায়ক। বিশ্ব প্রকৃতির পটভূমিকায় মানব জীবনের আলেখ্য তিনি তুলে ধরেছেন। মনুষ্য মূর্তিগুলি ছোট ছোট, ঘটনাগুলি তীক্ষ্ণ, মর্মস্পর্শী, মর্মভেদী, কিন্তু শেষ মুহূর্তে এই ধরনের সূক্ষ্ম একটি ইঙ্গিত তিনি রেখে যান যে এখনকার মতো, বলুন তো কিভাবে জীবনের মূল কথা, এখনকার মতো এ বেদনা যতই দুঃসহ হোক, চিরকালের পরিপ্রেক্ষিতে এ কতটুকুই বা। এরকম ঘটনা অতীতেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। কালস্রোত নিরবধি বয়ে চলেছে। আমাদের ব্যক্তিগত জীবনের কোনো দুঃখ, কোনো আনন্দই তাকে বেঁধে রাখবে না। আসলে এই বিপন্ন মুহূর্তে এরকমই তো ভাবতে হবে। এই বিপন্ন মুহূর্তেও রবীন্দ্রনাথের গল্প আমাদেরকে সেই অমোঘ সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় যে যা ঘটছে তা তো ঘটে চলেছে। কত শোক, কত বিচ্ছেদ, কত মৃত্যু সেই ঘাটের কথায় যা আছে, কত বিপন্নতা চিরকাল ধরে ঘটে চলেছে। তো সহজ, এ তো স্বাভাবিক। এই সহজ স্বাভাবিক ছন্দের মধ্যেই মহত্তম ট্র্যাজেডি, আর সেই মহত্তম ট্র্যাজেডি জীবনের সত্যকেই তুলে ধরে। সেই কখনো কখনো মনে হয় সেই গভীর দুঃখ হচ্ছে ঘুমা। রবীন্দ্রনাথ বলেছিলেন ঘুমৈব সুখম। গল্পগুচ্ছে আমরা এমন অনন্ত বিচ্ছেদ, অনন্ত মৃত্যু লক্ষ্য করব, কিন্তু তাতে জীবনেরই কথা আছে।
বলছেন বুদ্ধদেব বসু যে পর্দাখানার উপর দিয়ে গল্পগুচ্ছের বিচিত্র জীবননাট্য নেচে চলেছে, সেটি কালো নয়, নিশ্চল নয়, সেটি বহুবর্ণ রঞ্জিত ও গতিশীল, অথচ তাতে মৃত্যুর মতোই একটি চরমত্ব আছে। এই পটভূমি বিশ্ব প্রকৃতি। গল্পগুচ্ছের প্রথম গল্প ঘাটের কথাতেই দেখতে পাই পিছনের এই পর্দাটি অত্যন্ত বেশি স্পষ্ট করে আমাদের চোখের সামনে ধরা পড়েছে। এই হচ্ছেন রবীন্দ্রনাথ। তার অনেক লেখাতেই দুঃখের সেই বিশ্বরূপ ধরা পড়েছে, যিনি তার একদম শেষ বেলায় গিয়ে বলেছেন, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জীবন স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিন রে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। আমার মনে হয় যে আমাদের আলোচনাটি অনেকক্ষণ ধরেই চলছে। অল্প কথাই বলতে চেয়েছিলাম, আর বেশি কথা বলবো না। গুচ্ছ নিয়ে গল্প বুঝছি যে অনন্ত জীবনের কথা আছে, মহাজীবনের কথা আছে, সেটি সত্যি। আসলে যখন এরকম একটি গল্প নিয়ে কথা বলবো, তখন আমার কলেজ জীবনের কথা মনে পড়ছিল। আমার যে মাস্টার মশাইয়ের কাছে মানে প্রথম সেই অর্থে তেমন করে রবীন্দ্র ছোট গল্পের পাঠ নিয়েছিলাম, তিনি আমার প্রেসিডেন্সি কলেজের মাস্টারমশাই কৌশিক রায়চৌধুরী। অকালে স্যারকে বিদায় নিতে হয়েছে পৃথিবী থেকে। আমার সেই প্রেসিডেন্সি কলেজের দিনগুলি এখন খুব মনে পড়ছে। স্যার কোনো এক পরন্ত বিকেলে আমাদের যখন পড়াতেন অতিথি গল্পটি, বা পড়াতেন কখনো একরাত্রি, প্রলয় সুর স্যারের কথা মনে পড়ছে। তিনিও পড়াতেন কোনো কোনো লেখা। হীরেন চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ছে, মঞ্জু ভাসমিত্রের কথা মনে পড়ছে। আসলে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, বিজ্ঞান থেকে তারপরে যাই হোক সাহিত্য পড়তে গেছি। দ্বাদশ শ্রেণীর পরে বিজ্ঞানের পাঠ ছেড়ে সাহিত্য পাঠে গেছি, প্রেসিডেন্সি কলেজে বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম, এবং সেখানে এই সমস্ত মাস্টারমশাইদের কাছ থেকেই প্রথম সাহিত্য পড়ার ধরনগুলো বা পদ্ধতিগুলো শিখেছিলাম। আজকে এই গল্পগুচ্ছের আলোচনা করতে গিয়ে আমার একটি খুব মনে পড়লো আজকে আমার কেআরসি কৌশিক রায়চৌধুরী স্যারের কথা, যে তিনি, আমি বাগুইয়াটিতে থাকি, তিনি দমদমে থাকতেন। আমি মাঝে মাঝেই, তখন তো কারো কাছে প্রাইভেট টিউশন পড়িনি, সেটা ভাবিও নি, অনেক লেখা লিখে নিয়ে আমি মাঝে মাঝে স্যারের বাড়িতে। তা সেই একটি ছোট গল্পের আমি একটা চাইছি আমাদের দর্শক শ্রোতাদেরকে, ছোট গল্প, কল্যাণ মজুমদার প্রেসিডেন্সি কলেজ। আর এই যে এখানে কল্যাণ বলে যে নামটি লেখা আছে, এই নামটি আমি স্যারের কাছে খাতাটি দিয়ে আসতাম, উনি লিখে দিয়েছিলেন। তা আজকে আমি ওই অনেক পুরনো খাতার মধ্যে থেকে সেই আমার 20 বছর আগের এই খাতাটি বের করেছি, এবং সেখানে আমি অতিথি গল্পের একটি আলোচনা লিখে দিয়েছিলাম। এবং সেই আলোচনা যখন আমি লিখে দিয়েছিলাম, তার পাশে আমি দেখছিলাম যে স্যার ছোট 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 করে বিভিন্ন রকম নোট দিচ্ছেন, হ্যাঁ, এবং সেখানে তার একটি বেশ একটা স্তবকে, একটা দীর্ঘ স্তবকে স্যার লিখছেন, পণ্ডিতজনের উদ্ধৃতি এত দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট চিহ্নিত অংশগুলো বাদ দিতে পারো। আর একটা দীর্ঘ উপসংহার তিনি লিখে দিয়েছিলেন অতিথির। আমি আজকে এইটি পাঠ করেই আমার এই গল্প নিয়ে অল্প কথা শেষ করব। স্যারের কথা আজ মনে পড়ছে, এই বিচ্ছেদ, বিরহ, মৃত্যু, দুঃখ। আজকেও প্রায় 3,20,000 আক্রান্ত ভারতবর্ষে, 10,000 জনের প্রায় মৃত্যু হয়েছে। তার মাঝে এই আজকে দুঃসংবাদ। একজন উজ্জ্বল প্রতিভা, লেখাপড়ায় যেমন, অভিনয়ে তেমনি। তিনি একজন উচ্চমানের পাঠকও ছিলেন যতদূর আমি জানি। এই ধরনের মানুষের চলে যাওয়া আমার সেই জন্য খুব খুব মনে পড়ছে।
তিনি অকালে চলে গেছেন আমাদের ছেড়ে। আমি আলোচনা যখন শেষ করছিলাম তখন তারপরে স্যার লিখে দিলেন যে উপসংহারে তুমি এটি লিখবে। একদম স্যারেরই লেখা, হাতের লেখা, এখানে কৌশিক স্যারের হাতের লেখা, লাল কালি দিয়ে তিনি অনেকটা লিখেছেন। আমার যখন আমি স্নাতক শ্রেণীতে পড়ি বাংলা বিভাগে, দীর্ঘ নদীপথ এবং নানা লোক উৎসবের আকর্ষণ শুধু অতিথি গল্পে নয়, বারংবার দেখা গেছে রবীন্দ্র রচনায়। প্রকৃতির প্রতিশোধে সন্ন্যাসী কিংবা বিসর্জনের জয়সিংহ পথপ্রান্তে বসে দেখেছিলেন কোলাহলমুখর লোকযানের থেকে তারা বিচ্ছিন্ন। রক্তকরবীর রাজা বুঝেছিলেন যে মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হয়, তিনি তা শুনতে পান না। কিন্তু মুক্তধারার অভিজিৎ পথকে আবিষ্কার করেছিলেন, যে পথ দিয়ে আগুনের পাখি মেঘের ডানা মেলে ঝোড়ো রাত্রির দিকে এগিয়ে যায়, যে পথযাত্রার ছবি আঁকা থাকে অনন্ত আকাশে। টমসন কল্পনা করেছিলেন এক দীর্ঘ পথ, যার একদিকে লোকজগৎ, মেলা, খেলা, উৎসব, অন্যদিকে নিঃসঙ্গ কবি সত্তা। এই দুয়ের মেলবন্ধন ও বিচ্ছিন্নতার রূপকেই বুঝে নেওয়া যায় রবীন্দ্রনাথের অনেক রচনাকে। মুক্তধারার মতো নাটক, চতুরঙ্গর মতো উপন্যাস কিংবা অতিথির মতো গল্প। অতিথির শেষ পর্বে প্রকৃতির উন্মাদনা, বৃহৎ লোকজীবনের প্রবল টান আর তারাপদ দোলাচলতা যে অপূর্ব কাব্যকৌশলে মূর্ত হয়েছে, বিশ্ব সাহিত্যে তা অতুলন। তারাপদ যে সেই স্রোতে ভেসে গেল, তার শেষ কথায় আমরা যেখানে সে নিরতিশয় একলা, নিদারুণ তার নিঃসঙ্গতা, কেননা তাকে যেতে হয় যেখানে কেউ পৌঁছয়নি। সেই পথের উদ্দেশ্যে রবীন্দ্র নায়িকারা তো বারবার ছেড়ে দিয়েছে দ্বৈতকে, দামিনী শচীশকে, প্রকৃতি আনন্দকে, বিবাহ ভিককে, বাঁশরী সোমশঙ্করকে, লাবণ্য অমিতকে এবং অসচেতনভাবে হলেও চারুতারাপদকে। যাই হোক, আমি অল্প কথাই বললাম। আমি অল্প কথা বলারই অধিকারী এ বিষয়ে। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইরা রয়েছেন, যাদের কাছে শেখা তাদের সকলকেই শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আজকে এই মুহূর্তে। আমরা আরও কথা বলবো। আর রামকৃষ্ণ বাবুকে ধন্যবাদ, যে আমার মনে পড়ছে যে আমরা যখন প্রেসিডেন্সি কলেজে পড়তাম তখন আসলে আমাদের এরকম ছোট ছোট অনেক আলোচনা হতো। আসলে আলোচনার মধ্যে দিয়েই, সাহিত্য পাঠের মধ্য দিয়েই সাহিত্য, সংস্কৃত, শিল্প অগ্রগতি লাভ করতে পারে। এরকম একটা বিপন্ন প্রহরে দাঁড়িয়ে বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত গবেষণা সমন্বয়ক এই রামকৃষ্ণবাবু যে আয়োজন করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমার এই গল্প নিয়ে অল্প কথা বিষয় রবীন্দ্রনাথ শুনলেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। এই বিপন্ন প্রহরে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এই প্রহরটাকে মনের জোর নিয়ে, মনের শক্তিতে আপনারা কাটাতে পারবেন।